পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য একটা লাইভ সেশন নিয়ে এসেছি। আজকে গাইনি এবং অবস এর কিছু খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। তো গাইনি এন্ড অবস তো অনেক ভাস্ট একটা সাবজেক্ট। তো এটা নিয়ে আসলে কথা বললে কথা শেষ নাই বা পড়াশোনা করলে শেষ নাই। আমরা এই সেশনটাতে চেষ্টা করেছি যে পোস্ট বেসিকের জন্য মেইনলি যেগুলো অনেক ইম্পর্টেন্ট যে টপিকগুলো যেগুলো রিপিটেডলি প্রিভিয়াস সালে বারবার আসছে সেই টপিকগুলো এখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি। পাশাপাশি এমন কিছু ইজি টপিক রয়েছে যেগুলো অনেক ইজি কিন্তু আমরা রিপিটেডলি আসি এবং ভুল করি। স্টুডেন্ট যারা পরীক্ষার হলে গিয়ে হয়তো আমরা মিস্টেক করি। এই ধরনের টপিকগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। যদি কারো কোনো প্রবলেম থাকে বা আমাকে ক্লিয়ারলি শুনতে না পান কাইন্ডলি কমেন্টে একটু জানাবেন। আর লাস্ট ৬-৭টা বছরে যখন কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা হয়েছে তো আমরা দেখেছি গাইনি এন্ড অবস থেকে এমন কিছু কোশ্চেন আসছে যেগুলো খুব ট্রিকি, অনেক ইজি বাট ট্রিকি। তো এটার জন্য কি একটা ক্লিয়ার কনসেপ্ট দরকার। যাদের একদম ক্লিয়ার আইডিয়া থাকবে তারা কিন্তু পরীক্ষার হলে গিয়ে ঠান্ডা মাথায় মার্কসটা চিনিয়ে আনতে পারবে, নিজের একটা ভালো পজিশন তৈরি করে নিতে পারবে। তো এই আজকের সেশনে আমরা এটা ট্রাই করব আপনাদেরকে নির্দিষ্ট কয়েকটা ইম্পর্টেন্ট বিষয়ে ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়ার জন্য, যাতে পরীক্ষার হলে গিয়ে আপনারা কোনোভাবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না পড়েন, কোনো রকম কনফিউশন না থাকে। আজকের এই সেশনের শুরুতে আমি কিছু টার্ম একটু আপনাদের পরিচিত করে দিতে চাই। আপনারা অলরেডি জানেন, আমি কিন্তু লেকচারের শুরুতেই বলতেছি যে আপনাদেরকে সেই টপিকগুলো নিয়ে কথা বলবো যেগুলো অনেক ইজি বাট ট্রিকি এবং ভুল হয় এবং বারবার আসছে ইম্পর্টেন্ট যে টপিকগুলো। তার মধ্যে আপনারা ডিস্টোসিয়া সম্পর্কে অনেকে জেনে থাকবেন। এখানে আরেকটা টার্ম একটু আমাদের জানার জন্য যে ইউটোসিয়া। ইউটোসিয়া হচ্ছে নর্মাল লেবার। গাইনি অবসের সঙ্গে লেবার খুব কমন একটা টপিক। তো পরীক্ষায় হরহামেশা এটা আসে যে ডিস্টোসিয়া মানে কি। তো সেটার সঙ্গে আমরা একটু জেনে রাখবো। ইউটোসিয়া মানে হচ্ছে নর্মাল লেবার, আর ডিস্টোসিয়া মানে নর্মালের বাইরে। সেটা ডিলেড হতে পারে, অবস্ট্রাক্টেড হতে পারে বা যে কোনো ডিফিকাল্ট প্রবলেম লেবার হতে পারে। এরপর খুব কমন কিছু টার্ম আছে যেমন প্রাইমিগ্রেভিডা, যে মা প্রথমবার কনসিভ করে, দেন মাল্টিগ্রেভিডা। এখানে একদম আমরা খুব ক্লিয়ারলি ভাবে মনে রাখবো 2 কিংবা তার অধিক। এটা নিয়ে কোনো কনফিউশন হওয়া যাবে না। অনেক সময় মাল্টিগ্রেভিডা কাকে বলে, পরীক্ষার হলে দেখা গেল 1 মার্কসের একটা প্রশ্ন, এমসিকিউ এর অপশনে আছে 2, 3, 4 বা তার অধিক। তো আমাদের অনেক স্টুডেন্ট আমরা কনফিউজড হয়ে যাই। এক্ষেত্রে একটু ক্লিয়ার থাকতে হবে যে মাল্টিগ্রেভিডা মানে 2 বা তার চেয়ে বেশি। এরপর এখানে আমরা একটু 5P সম্পর্কে আইডিয়া নিব। ডেলিভারির ক্ষেত্রে 5P কি? নরমালি আমরা হয়তো বা 3P সম্পর্কে জানি, পাওয়ার, প্যাসেজ, প্যাসেঞ্জার। পাওয়ার মানে হচ্ছে মায়ের যে ইউটেরাইন কন্ট্রাকশনের যে ক্ষমতা, প্যাসেঞ্জার হচ্ছে যে বেবি, আর একটা প্যাসেজ বেবি যেদিক দিয়ে আসে, দ্যাট মিনস ম্যাটারনাল পেলভিস। কিন্তু এর সাথে আমরা আরো 2টা পি সম্পর্কে জানবো, এগুলা নতুন অ্যাড হয়েছে, আমাদের আপডেটেড থাকার জন্য জানতে হবে। 3P এর বাহিরে যে 2টা পি আছে, একটা হচ্ছে P ফর পজিশন এন্ড P ফর সাইকোলজি। এখন আমরা জাস্ট একটু ব্রিফ আইডিয়া নেই যে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে মায়ের যেমন ইউটেরাইন কন্ট্রাকশন দরকার, এই বিষয়টা যেমন ইম্পর্টেন্ট, একইভাবে বেবির পজিশন কেমন, বেবি সাইজ কেমন, এটা ইম্পর্টেন্ট। আর ম্যাটারনাল পেলভিসটা কেমন, ছোট নাকি বড়, এন্ড দেন মায়ের কন্ট্রাকশন ঠিকঠাক আছে, বেবির সাইজও এভারেজ, এন্ড মায়ের পেলভিসও ঠিকঠাক আছে। কিন্তু আপনি যদি মাকে প্রপার পজিশনিং না করান তাহলে কিন্তু কোনোভাবে নর্মাল ডেলিভারি সম্ভব না। আর এগুলো সবকিছুই আপনি পজিশনিংও ঠিকঠাক ভাবে করলেন, কিন্তু মার ওই সাইকোলজিক্যাল ব্যাপারটাই সুচাফ। তাহলে আপনারা কি বলতে পারেন যে নর্মাল ডেলিভারির নর্মাল পজিশন কোনটা, মাকে কোন পজিশনে রাখতে হয়? যদি জেনে থাকেন তাহলে এখনই কমেন্টে জানান। ওকে, তারপর আমরা যাব গ্রেভিডাতে। প্যারা এবং গ্রেভিডা এটা খুবই সিম্পল, খুবই ইজি, বাট আমরা একটু ভুল করে ফেলি। প্যারা হচ্ছে চিলড্রেন, সরি, প্যারাইটি হচ্ছে নাম্বার অফ চিলড্রেন। তো কয়টা বাচ্চা হয়েছে, জীবিত বাচ্চা কয়টা হয়েছে সেটা হচ্ছে প্যারা। আর মা কতবার কনসিভ করেছে। এমন কিন্তু হতে পারে যে একজন মায়ের গ্র্যাভিটা 5 কিন্তু প্যারা 0 হতে পারে। এমনটা হতেই পারে যে ওনার অ্যাবর্শন হয়ে গেছে, কোনো বাচ্চা জন্মগ্রহণ করে নাই। সেক্ষেত্রে কিন্তু এটা একটু আমাদের ক্লিয়ার হতে হবে যে প্যারা হচ্ছে অলওয়েজ চিলড্রেন, বাচ্চা কাচ্চা সবসময় প্যারা দেয়। সো আমরা প্যারা থেকে মনে রাখবো যে
নাম্বার অফ চিলড্রেন যেটা সেটা হচ্ছে প্যারিটি। আর মা যতবার কনসিভ করবেন ততবার সেটা গ্র্যাভিডের নাম্বার হিসেবে হবে। ওকে, একজন কমেন্ট করেছেন যে লিথোটমি পজিশন। ইয়েস, একদম ঠিক বলেছেন, মাকে লিথোটমি পজিশনে রাখতে হবে। আদারওয়াইজ মার যত কন্ট্রাকশন থাক, পেলভিস যত ভালো হোক, মা যত চাক যে আমার নর্মাল ডেলিভারি হোক, কোনোভাবে কিন্তু এটা সম্ভব না যে তাকে যদি লিথোটমি পজিশনে না নেওয়া হয়। এরপর আমরা আরো দুইটা ইম্পর্টেন্ট টার্ম করব, একটা হচ্ছে ট্রোপোলাইটিক ড্রাগ আর একটা হচ্ছে ইউটেরোটনিক ড্রাগ। ট্রোপোলাইটিক ড্রাগের নাম আপনারা অনেক পড়েছেন। ট্রোপোলাইটিক ড্রাগ যে ড্রাগগুলো ইউটেরাসকে রিল্যাক্স করে। তো নরমালি ইউটেরাসের কন্ট্রাকশনের জন্য আমরা কি ইউজ করি বলতে পারবেন আপনারা? কন্ট্রাকশন বাড়ানোর জন্য। ওকে, ইউটেরাসের কন্ট্রাকশন বাড়ানোর জন্য আমরা খুব কমনলি কি ইউজ করি? অক্সিটোসিন। এটা আমরা সবাই জানি। তো আমরা সেটার অপোজিটটা একটু পড়বো যে এবার আমরা ইউটেরাসের কন্ট্রাকশন বাড়াবো না, ইউটেরাসকে রিল্যাক্স করতে চাই। ইউটেরাসকে রিল্যাক্স করানোর জন্য কোন ধরনের মেডিসিন দরকার? সবচেয়ে কমন ইউজ হয় কি? নিফিডিপিন। এছাড়া ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করা হয়। তো ইউটেরাসকে অনেক সময় কিন্তু রিল্যাক্স করার প্রয়োজন হয়, সবসময় তার কন্ট্রাকশনের দরকার নাই। ইউটেরাসকে কখন রিল্যাক্স করতে হবে? আসমা বেগম, অক্সিটোসিন। হারানি হিয়া কমেন্ট করেছেন অক্সিটোসিন। ইয়েস, আপনারা কি বলতে পারেন যে ইউটেরাসকে কখন রিল্যাক্স করার দরকার হতে পারে? যখন লেবারের দরকার নাই বা আমরা চাচ্ছি যে আরেকটু দেরিতে লেবার পিরিয়ডটা শুরু হোক, তখন কিন্তু মাকে নিফিডিপিন দেওয়া হয় যাতে ইউটেরাসটা রিল্যাক্স থাকে। কেন? সময়ের আগে যদি ইউটেরাস কন্ট্রাক্ট করতে শুরু করে তাহলে প্রিম্যাচুর লেবার হতে পারে, এপিএস ডেভেলপ করতে পারে। তো এই জন্য আমরা ইউটেরাসকে যখন রিল্যাক্স করতে চাই তখন যে ড্রাগটা ইউজ করি সেটাকে ট্রোপোলাইটিক বলে। তাহলে আমরা জেনে রাখবো আমাদের পরীক্ষার জন্য যে সবচেয়ে যে ড্রাগগুলো ইউটেরাসকে রিল্যাক্স করে সেটাকে ট্রোপোলাইটিক বলে, এবং এটা সবচেয়ে কমন দুইটা ইউজড ড্রাগ হলো নিফিডিপিন আর ম্যাগনেসিয়াম সালফেট। এছাড়া কিন্তু আরেকটা খুব কমন নাম আছে, আপনারা দেখে থাকবেন। ওকে, এখন আমরা আরেকটাতে যাই যে যে ড্রাগগুলো ইউটেরাসের কন্ট্রাকশন বাড়ায়। আমরা সবাই অক্সিটোসিন জানি। অক্সিটোসিনের চেয়েও ইম্পর্টেন্ট আরেকটা নাম কি? মিথাইল আর্গোমেট্রিন। যে পেশেন্টদের হাইপারটেনশন আছে, যেগুলোর বিপি বেশি থাকে, তাদের মিথাইল আর্গোমেট্রিন ইউজ করা যায় না। আরেকটা ইউটেরোটনিক ড্রাগের নাম হচ্ছে কার্বোপ্রোস্ট। এখানে যে জিনিসটা আমি আপনাদের একটু মনে রাখার জন্য বলবো সেটা হচ্ছে সবাই কিন্তু অক্সিটোসিনকে কি ড্রাগ হিসেবে জানেন? ইউটেরোটনিক ড্রাগ, যে ইউটেরাসের কন্ট্রাকশন বাড়ায়। এটার পাশাপাশি কিন্তু আরো দুইটা নাম আছে, অক্সিটোকিক আর হচ্ছে ইকবলিক। এই দুটো নাম আমাদের জানতে হবে। দেখা গেলো পরীক্ষা হলে আপনি জানেন যে অক্সিটোসিনকে ইউটেরোটনিক ড্রাগ বলে, বাট পরীক্ষায় আসলো যে নিচের কোনটি অক্সিওটকিক অর ইকবলিক ড্রাগ, তখন কিন্তু দেখা যাবে আপনি অপশন জানেন, আনসারটা জানেন, কিন্তু টাইটেল বোঝার জন্য আনসার করতে পারবেন না। আচ্ছা, তারপরে আপনাদের প্রিভিয়াস সালগুলোতে ফার্টিলিটি থেকে ইনফার্টিলিটি থেকে অনেক প্রশ্ন আসছে, তো এটাও খুব ইজি বাট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো হাই ফার্টিলিটির কারণগুলো কি কি? যে আমাদের দেশে যেহেতু জনসংখ্যা অনেক বেশি, তো এত ফার্টিলিটি রেট বেশি, দ্যাটস ওয়াই এরকম হয়। কিন্তু হাই ফার্টিলিটির কারণে প্রথমে একটা কি? আর্লি ম্যারেজ। আর্লি ম্যারেজে যারা থাকে তাড়াতাড়ি বিয়ে করে অল্প বয়সে, তো অল্প বয়সের বাচ্চা যারা থাকে, নোট লাইক বাচ্চা আর কি, অ্যাডাল্ট যারা থাকেন 18 এজে যারা আছে, তাদের কিন্তু ফার্টিলিটি রেট অনেক বেশি থাকে। তো যখন আর্লি ম্যারেজ হয় যে মেয়েদের, তো তাদের ফার্টিলিটি রেট বেশি থাকে, ইজিলি কনসিভ করে, অ্যান্ড আর্লি চাইল্ড বেয়ারিং, খুব মানে বিয়ের পরপরই বাচ্চা নিয়ে ফেলে। এটা একটা হাই ফার্টিলিটির কারণ। এছাড়া কন্ট্রাসেপটিভ ইউজ করতে চায় না, আবার অনেকের দেখা যায় যে শিক্ষাগত যোগ্যতা কম থাকার কারণে এসব সম্পর্কে অত বেশি আইডিয়া থাকে না, অ্যান্ড অনেকে বড় ফ্যামিলি পছন্দ করে। আরেকটা কারণ হচ্ছে আমাদের দেশে দেখা গেল যে অনেক বাচ্চা কাচ্চা মারা যায়, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন থেকে মারা যায়, ডায়রিয়া হয়ে, নিউমোনিয়া হয়ে অনেক বাচ্চা কাচ্চা মারা যায়। তো অনেক বাবা মা এটা মনে করেন যেহেতু বাচ্চা কাচ্চা হরহামেশাই মারা যায়, তো সেক্ষেত্রে আমার যদি 3টা 4টা বেবি থাকে, একটা মারা গেলেও তো অ্যাটলিস্ট আরেকটা থাকতেছে। এই টেন্ডেন্সি থেকেও কিন্তু এই যে বেশি বেশি বাচ্চা কাচ্চা নেই। আর হাই ফার্টিলিটির আরেকটা কমন কারণ কি বলেন তো? যে আমাদের দেশে একটা মিসকনসেপশন আছে যে ছেলে বাচ্চা লাগবে, ছেলে বাচ্চা চাই। তো একটা ছেলে বাচ্চা নিতে গিয়ে দেখা গেল 5টা 6টা, এমনও হয় 7টা 8টা মেয়ে বাচ্চা হয়ে যায়। তো এটাও কিন্তু হাই ফার্টিলিটির একটা কারণ। তো হাই ফার্টিলিটির কারণ তো মোটামুটি আমরা সবাই জানি। লো ফার্টিলিটির একটু কিছু কারণ দেখিনি। এক নম্বর হচ্ছে ওইখানে যেমন আর্লি ম্যারেজ ফার্টিলিটি হওয়ার কারণ, তাহলে যে দেরিতে বিয়ে করতেছে
সেটা মেল হোক ফিমেল হোক, মেইনলি ফিমেল যারা, তো লেট ম্যারেজ করার জন্য কি তাদের ফার্টিলিটি রেটটা কমে যায়, সো ইজিলি কনসিভ করতে পারে না। আর এটা কি হায়ার ফিমেল এডুকেশন, তো বেশি শিক্ষিত মেয়েরা কি সহজে বেশি বাচ্চা কাচ্চা নিতে চায় না, সহজে কনসিভ করতে চায় না, তাড়াতাড়ি বিয়ে করতে চায় না। এর পাশাপাশি জব বলেন, ক্যারিয়ারের এইসব চিন্তা ভাবনা, অ্যান্ড দেন এখন হচ্ছে অনেক অ্যাভেলেবল, কন্ট্রাসেপটিভটা খুবই অ্যাভেলেবল হয়ে গিয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই মানুষ এটা ইজিলি গ্র্যাব করে এবং ফার্টিলিটি রেটটা কমে যাচ্ছে। আর এটাও একটা ব্যাপার যে মডার্ন সোসাইটিতে বাস করি, এখন উন্নত সমাজ অনেক আগায় গেছে, এত বাচ্চা কাচ্চা নিয়েও যাবে না। এইসব ব্যাপারগুলো আসলে ফার্টিলিটি রেট কমায় দেয়। এরপর আমরা খুব একদম আমাদের নার্সিং এর শুরুর দিনে যে পড়াগুলো পড়েছিলাম সেটা সম্পর্কে একটু আমি রিকল করতে চাই। একটা হচ্ছে মেনার্কি। আপনারা সবাই জানেন মেনার্কি হচ্ছে কি, একটা মেয়ের যখন ফার্স্ট যে পিরিয়ডটা হয় সেটাকে মেনার্কি বলে। এটার কিছু সিমটম থাকবে, কি ভ্যাজাইনাল ব্লিডিং হবে, অনেকের লোয়ার অ্যাবডোমিনাল ক্র্যাম্প হয়, অনেকের হয় না, ব্রেস্টে টেন্ডারনেস থাকবে, আর মুড সুইং হয়, হেডেক হয়। মেনার্কির পরে কি চলে আসে মিনিস্ট্রেশন। মিনিস্ট্রেশন থেকে আমি আলাদা করে কিছু তুলে ধরিনি, কারণ আমরা সবাই জানি যে মিনিস্ট্রেশন কত দিনের সাইকেল থাকে, দেন এই যে হেভি ফ্লো হতে পারে, দেন ডিসমেনোরিয়া হয়, এসব আমি তুলে ধরি নাই। আমার কাছে যে জিনিসটা ইম্পর্টেন্ট লেগেছে যে মিনিস্ট্রুয়াল সাইকেলের যে 4টা সাইকেল আছে, কোনটা কত ফেজের জন্য, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, আপনাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় পরীক্ষায় এটা আসে যে ফলিকুলার ফেজটা কত দিনের, তখন কিন্তু আমরা একটু কনফিউজড হয়ে যাই যে আমরা মোটামুটি ওভুলেশন ফেজ সবাই জানি 14 দিনের, কিন্তু ফলিকুলার ফেজে এসে আমরা একটু কনফিউজড হই। তো এটা আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি যে মিনস্ট্রুয়াল ফেজটা 1 থেকে 5 দিনের, ফলিকুলার ফেজটা হচ্ছে 6 থেকে 13 দিন, ওভুলেশনটা 14 দিনের, এটা খুবই ইম্পর্টেন্ট। আর লিউটিয়াল ফেজ যেটা, এটা 15 থেকে 28 দিনের। এরপর আসতেছে আপনার মেনোপজ। কাকে বলে মেনোপজ হচ্ছে কি, পরপর 12 মাস যদি কারো মিনিস্ট্রেশন একদম অফ থাকে। এমন কিন্তু হবে না যে অনেক মা মা বা ওল্ড লেডি এসে আপনাকে হিস্ট্রি দিচ্ছে যে আমার বয়স 40, গত 3 মাস ধরে আমার পিরিয়ড বন্ধ আছে, আমার এরকম রাতের বেলা গা ঘামে, আমার হাত পা গরম হয়ে যায়, তাহলে কি 3 মাস পরে আমার এই মাসে পিরিয়ড হয়েছে, তার মানে কি আমার মেনোপজ হয়ে গেছে? বা 4 মাসের হিস্ট্রি আছে, 5 মাসেরও হিস্ট্রি আছে যে পিরিয়ড অফ আছে, তখন কিন্তু আপনি এটা বলতে পারেন না যে আপনার মেনোপজ হয়ে গেছে। তখন কি করতে হবে যে 12 মাস পর্যন্ত আমাদের একটানা 1 বছর দেখতে হবে, যে এই 1 বছরের মধ্যে যদি একবারও কারো পিরিয়ড না হয়, তখন সেটা মেনোপজের দিকে চলে যাবে। তো আমাদের বাংলাদেশে কি 45 থেকে 50 বছরের ওমেনদের মধ্যে মেনোপজ দেখা যায়, এটা অনেক আর্লি। তো যাদের আবার একটু ডায়েট প্যাটার্নটা ভালো, লাইফস্টাইল হেলদি, তাদের ক্ষেত্রে দেখা যায় মেনোপজটা একটু দেরিতে শুরু হয়। আর যারা অলরেডি অ্যানিমিক এন্ড দেন ভালো নিউট্রিশিয়াস খাবার খায় না, হেলদি লাইফ লিড করে না, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে 40-45 থেকে মেনোপজাল সিমটম দেখা দেয়। মেনোপজের সিমটম গুলো খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা কি হট ফ্লাশ হয়, তারপর নাইট সুইটিং হয়, আর মুড চেঞ্জ হয়। এই তিনটা হচ্ছে একদম ভাইরাল, সবচেয়ে বেশি ভালো করে মনে রাখবেন। এছাড়া কি ঘুমের প্রবলেম হতে পারে, ভ্যাজাইনাল ড্রাই হয়ে যায়, পিরিয়ড তো ইররেগুলার হবেই। শুরু থেকেই দেখা যাচ্ছে যে যখন থেকে মেনোপজ শুরু হলো তার আগ থেকে কিন্তু পিরিয়ডটা ইরেগুলার হবে। যেমন এই 1 মাসের জায়গায় 28 দিনের বা 30 দিনের সাইকেল ছিল, 45 দিনে গেছে, তারপর 50 দিনে চলে গেছে, তারপর 2-3 মাস নাই, তারপর হুট করে একটু ডিসচার্জ দেখা দেয়, এরকম হয় কিন্তু। তো যে মহিলার বা যে লেডির এরকম ভ্যাজাইনা ড্রাই থাকবে, পিরিয়ড ইরেগুলার থাকবে, তো খুব স্বাভাবিকই তার তো লিবিডোটা কমে যাবে, তো লিবিডোটা ডিক্রিজ হয়ে যায়। এখন অবধি যারা যারা ক্লাসে জয়েন হয়েছেন, একটু আমাকে কাইন্ডলি জানাবেন যে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আর শুনতে পাচ্ছেন কিনা আমাকে। আচ্ছা, যারা ক্লাসে জয়েন হয়ে আছেন, অনেকেই জয়েন হয়েছেন অলরেডি, আপনারা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এখন অবধি? আশা করি শুনতে পাচ্ছেন। আমরা একটু পরের টপিকে যাই। যেহেতু আমরা গাইনি অবস পড়তেছি, আমরা ফিমেলদের কিছু ডিজিজ সম্পর্কে একটু জেনে নিই। পরীক্ষা হলে যদি আসে যে কমন আর কি ফিমেল ডিজিজ কি কি, তো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ একটা হবে। হ্যাঁ, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজটা কিন্তু এটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি না। যেমন আমরা ইউটিআই বলেন, তারপরে এন্ডোমেট্রিওসিস, তারপর পিসিওএস, এগুলো নিয়ে আমরা অনেক কথা বলি। ইনফার্টিলিটি নিয়ে তো আমাদের আলাদা একটা করে ডিপার্টমেন্টই ক্রিয়েট হয়েছে, বাট পিআইডি সম্পর্কে কিন্তু আমরা খুব একটা আলোচনা করতে দেখি না সেভাবে। কিন্তু রিসার্চ বলে যে সবচেয়ে বেশি ফিমেলদের পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয়।
তো আপনাদের পরীক্ষা যদি এরকম আসে যে নিচে কোনটা ফিমেলের কমন ডিজিজের নাম আসলে কিন্তু পিআইডি ইউটিআই এগুলো আসবে, কিন্তু যদি ওভারঅল এর মাঝে যদি ক্যান্সারের নাম থাকে তখন কিন্তু পিআইডির চেয়ে আবার ক্যান্সারটা আমরা বেশি ইম্পর্টেন্স দিব, যদিও উল্লেখ না করে। একটু বুঝেন যে এমসিকিউ এ উল্লেখ করে না যে কমন ক্যান্সার কি, কিন্তু অপশনের মধ্যে ক্যান্সারের নাম আছে, তাহলে কিন্তু অবশ্যই ক্যান্সারের নাম দিতে হবে। আপনারা কি জানেন ফিমেলদের সবচেয়ে কমন ক্যান্সার কি? ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশে না, গোটা বিশ্বে সবচেয়ে বেশি কোন ক্যান্সারটা হয়? যদি কারো কোনো আইডিয়া থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা কিছু কমন ক্যান্সারের নাম একটু সম্পর্কে দেখি ততক্ষণে। ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল, ওভারিয়ান, এন্ডোমেট্রিয়াল অর ইউটেরাইন ক্যান্সার। আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার মা নারী এই ধরনের ক্যান্সারে ভুগতেছে। ক্যান্সার হসপিটালগুলোতে গেলেই দেখা যায় যে আসলে সচেতনতার অভাবে বা সামান্য স্ক্রিনিং এর অভাবে তাদের কি পরিমাণ ভয়াবহতার শিকার হতে হচ্ছে। আচ্ছা, আসমা বেগম, হ্যাঁ আসমা বেগম কমেন্ট করেছে যে ব্রেস্ট ক্যান্সারটা এবং সার্ভাইকাল ক্যান্সার বেশি, এর মাঝে ব্রেস্ট ক্যান্সারটা সবচেয়ে বেশি। যত ডিজিজ মেয়েদের যত ক্যান্সার আছে তার মধ্যে ব্রেস্ট ক্যান্সারটা সবচেয়ে বেশি। ইভেন ব্রেস্ট ক্যান্সারটা এত বেশি, এটার জন্য কিন্তু একটা উইক সেলিব্রেট করা হয় শুধুমাত্র এই অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য। এটা আমরা পরের পার্টে জানবো। তো আমরা তো এটা জানলাম যে ফিমেলদের নর্মালি কোন কোন ডিজিজগুলো হয়। এটার মধ্যে কিন্তু একটু একটু আপনারা ভালো করে মনে রাখবেন পেলভিক ইনফ্লামেটরি ডিজিজটা। এটা খুব একটা কমন না, ওভারঅল যে লেকচারগুলো আসে এগুলোর মধ্যে আসে না, কিন্তু রিসার্চ ওয়াইজ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজটা সবচেয়ে বেশি কমন। আর ক্যান্সারের মধ্যে আমরা কি পেলাম? ব্রেস্ট ক্যান্সার, দেন সার্ভাইকাল ক্যান্সার। এবার আমরা একটু কমন টেস্টের নাম জেনে নিই, যে টেস্টগুলো করার মাধ্যমে খুব ইজিলি এই ক্যান্সারগুলো ধরা পড়ে। এর মাঝে কি আছে? সার্ভাইকাল ক্যান্সার, এটা প্যাপ স্মিয়ার টেস্ট করার মাধ্যমে জানা যায়। তারপর এইচপিভি টেস্ট আর কলপোস্কোপি। এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে সার্ভাইকাল ক্যান্সারের হলমার্ক কোনটা বা টেস্ট হলমার্ক টেস্ট কোনটা? প্যাপ স্মিয়ার। ব্রেস্ট ক্যান্সারের জন্য ম্যামোগ্রাফি আছে, আল্ট্রাসাউন্ড, আর ফাইনালি কি বায়োপসির মাধ্যমে শিওর হওয়া যায় যে কোন ধরনের ক্যান্সার। এছাড়া ওভারিয়ান ক্যান্সার, এটা আল্ট্রাসাউন্ড একটা আছে, অ্যান্ড CA-125 এটা একটা ক্যান্সার মার্কার টেস্ট, এটা করার মাধ্যমে ধরা পড়ে। তারপর ফাইনালি বায়োপসি তো আছে। এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে সেম এন্ডোমেট্রিয়াম লেয়ার থেকে সেল নিয়ে বায়োপসি করে দেখতে হয়। তাহলে সার্ভাইকালের জন্য প্যাপ স্মিয়ার, ব্রেস্ট ক্যান্সারের জন্য ম্যামোগ্রাফি, ওভারিয়ান ক্যান্সারের জন্য আল্ট্রাসাউন্ড তো অবভিয়াসলি করতে হবে, আর ক্যান্সার মার্কার CA-125। এবার আমরা একটু দেখি যে বাংলাদেশ আমাদের ওভারঅল আর কি ওয়ার্ল্ড ওয়াইড ফিমেলদের বিভিন্ন রকম ডিজিজ নিয়ে অ্যাওয়ারনেস নিয়ে কি কি ডে আছে। এর মাঝে ওয়ার্ল্ড ক্যান্সার ডে আছে 4 ফেব্রুয়ারিতে, অ্যান্ড ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এটা 8 মার্চ, এটা একটু ইম্পর্টেন্ট আপনাদের মনে রাখার জন্য। ওয়ার্ল্ড হেলথ ডে তো আমরা জানি 7 এপ্রিল। আচ্ছা, ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর উমেন্স হেলথ 28 জুন। আর ব্রেস্ট ফিডিং এর একটা উইক আছে, এটা হচ্ছে 1 থেকে 7 আগস্ট। ওয়ার্ল্ড কন্ট্রাসেপশন 26 সেপ্টেম্বর, আর ওভারিয়ান ক্যান্সার ডে হচ্ছে 8 মে। ওয়ার্ল্ড সার্ভিক্যাল ক্যান্সার এলিমিনেশন ডে 17 নভেম্বর। একটু দেখেন ওভারিয়ান ক্যান্সারের জন্য আলাদাভাবে ডে রয়েছে, সার্ভাইকাল ক্যান্সারের জন্য আছে, আর শুধু ব্রেস্ট ক্যান্সারের অ্যাওয়ারনেসের মান্থ হচ্ছে অক্টোবর। এটা কিন্তু আপনাদের জন্য একটু ইম্পর্টেন্ট যে পুরো একটা মাসকেই, পুরো 1 মাস ব্যাপী এটা নিয়ে কথা বলা হয়। কারণ এই যে আমি শুরুতে বললাম ব্রেস্ট ক্যান্সারটা এত বেশি বাড়তেছে এবং এটা নিয়ে অ্যাওয়ারনেস মানুষের মধ্যে এত কম, এই জন্য পুরো একটা মাস, পুরো অক্টোবরকে পিঙ্ক অক্টোবর বলা হয়। এই পুরো অক্টোবর মাসটাতে কি করা হয় যে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়ানো হয়। আমরা একটু পরের স্লাইডে যাই। এবার একটু ইম্পর্টেন্ট একটা টপিক পড়ি, একটোপিক প্রেগন্যান্সি। একটোপিক প্রেগন্যান্সি সম্পর্কে আপনারা সবাই জানেন আশা করি। একটোপিক প্রেগন্যান্সি কোন সাইটে সবচেয়ে বেশি হয়? আচ্ছা, তাসলিমা আক্তার কমেন্ট করেছেন যে লেকচার শিট একটু পরপর ব্লার হয়ে যাচ্ছে। আমি ঠিক বলতে পারছি না আপু কেন হচ্ছে, আমার এখানে স্ক্রিন কিন্তু পিসিতে একদম ক্লিয়ার, ইভেন আমি ফোনেও দেখতেছি এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনি একটা কাজ করতে পারেন, আপনি ক্লাস লিভ নিয়ে আবার একবার লাইভটাতে অ্যাড হইতে পারেন, হয়ে দেখতে পারেন। বাকি সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? তাসলিমা ওনার লেকচার শিট ওনার স্ক্রিনে কোনো কারণে ব্লার দেখা যাচ্ছে, বাকিরা একটু কাইন্ডলি জানাবেন, টেকনিক্যাল ইস্যু হতে পারে। আচ্ছা, একটোপিক প্রেগন্যান্সি নিয়ে আমরা একটু কথা বলি। একটোপিক প্রেগন্যান্সিতে আমরা একটু একটা পিকচার দেখব।
এখানে দেখা যায় কিনা। একটোপিক প্রেগন্যান্সির একটা সিনারিও আপনারা শুধু মনে রাখবেন যে কি নরমালি ইউটেরাসে বেবি না থেকে অন্য যে কোনো জায়গায় থাকতে পারে, নরমালি ফ্যালোপাইন টিউবে থাকে, রাইট? তাহলে একটোপিক প্রেগন্যান্সি কি, যখন একটা ফার্টিলাইজড এগ ইউটেরাসের বাইরে যে কোনো জায়গাতে ফার্টিলাইজড হবে। একটা এগ এসে নরমালি কোথায় হয়, ইউটেরাসের মধ্যে থাকার কথা, কিন্তু ইউটেরাসে না গিয়ে যে কোনো জায়গাতে যেতে পারে, নরমালি ফ্যালোপাইন টিউবে যায়। এছাড়া কিন্তু অ্যাম্পুলাতে, ইসমাস এন্ড ফিমব্রিয়াতে যায়, কখনো কখনো কিন্তু ওভারি বা অ্যাবডোমিনে অথবা সার্ভিক্সেও যেতে পারে। আচ্ছা, মধুষী কমেন্ট করেছে ফ্যালোপাইন টিউবে, ঠিক বলেছেন। আপনারা কিন্তু এটা পার্সেন্টেজ সহ মুখস্থ করে ফেলবেন। পরীক্ষার হলে কিন্তু অনেক সময় একদম পার্সেন্টেজ আকারে আসে যে সবচেয়ে বেশি কোনটাতে আসে, তো পাশে পার্সেন্টেজটা থাকে। তো ফ্যালোপাইন টিউবে 97%, এছাড়া অ্যাম্পুলাতে 80% রয়েছে। একটোপিক প্রেগন্যান্সির সবচেয়ে রিস্ক ফ্যাক্টর কি, যদি কারোর রিকারেন্ট এসটিআই থাকে। দেখেন আমার কিন্তু পিআইডি আসছে, আমি যেটা একদম শুরুতে বললাম যে ফিমেলদের খুব কমন একটা ডিজিজ হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। তো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজটা এত ভয়ানক, যেটা যদি ঠিকঠাকভাবে ট্রিট করা না হয় পরবর্তীতে কিন্তু এটা একটোপিক প্রেগন্যান্সির দিকে নিয়ে যায়। আর কারো যদি ক্ল্যামাইডিয়া ইনফেকশন থাকে তো পরবর্তীতে সেই মায়েরও একটোপিক প্রেগন্যান্সি হওয়ার চান্স থাকে। এছাড়া যদি কোনো ফ্যালোপাইন টিউবের সার্জারি করা হয় কিংবা ড্যামেজ থাকে, কিংবা আগে কখনো কেটে গেছিল, কাটা জায়গাটা শুকায় ওখানে একটা মোটা দাগ হয়ে গেছে, এরকম থাকলে কি হয়, ফ্যালোপাইন টিউবটা ক্রস করে একটা আর ইউটেরাসে যেতে পারে না, তখন এই রাস্তাতেই ইমপ্ল্যান্টেড হয়ে যায়। আচ্ছা, একটোপিক প্রেগন্যান্সি টেস্ট করার জন্য আমরা কি করি, যখন কোনো মা কনসিভ করেন শুরুতে কিন্তু আসলে এটা বোঝার উপায় নাই এদার এটা কি একটোপিক প্রেগন্যান্সি নাকি নরমাল প্রেগন্যান্সি। আপনারা কেউ কমেন্টে আমাকে বলতে পারবেন কিনা যে একটোপিক প্রেগন্যান্সি তো আসলে অ্যাকচুয়াল প্রেগন্যান্সি না, তারপরেও কেন এইসিজি টেস্ট করলে পজিটিভ আসে। একটোপিক প্রেগন্যান্সি কিন্তু নরমাল প্রেগন্যান্সি না, কিন্তু তারপরেও নরমাল প্রেগন্যান্সির মতো আমরা যেরকম কনসিভ করলে, কোনো মা যদি কনসিভ করে তাহলে এইসিজি টেস্ট করলে কি পজিটিভ আসে, একটোপিকেও কিন্তু সেম হয়। এটা কেন হয় বলতে পারবেন কিনা কেউ? ওকে, একটোপিক প্রেগন্যান্সিতে কি হয়, একটোপিক প্রেগন্যান্সিতে তো কনসিভ করেছে, দেন বেবি গ্রো করতেছে, ইমপ্ল্যান্টেড হইছে, এখন আপনার শরীরের হরমোনাল কিছু চেঞ্জ আসবে। শরীরের হরমোন তো আর বুঝতেছে না যে বেবি এখন ফ্যালোপাইন টিউবে ইমপ্ল্যান্ট হয়েছে নাকি ইউটেরাসে ইমপ্ল্যান্ট হয়েছে। হরমোনাল চেঞ্জ কখন আসবে, আপনার বেবি ইমপ্ল্যান্টেড হলে হরমোনাল চেঞ্জ আসবে। এখন বেবি কোথায় আছে এটা আসলে ব্রেন তো দেখতে যাবে না, ব্রেন এন্ডোক্রাইনকে সিগন্যাল দিয়ে দিবে যে একটা বেবি কনসিভ হয়েছে, অ্যানাদার ফরেন বডি আসছে এই মায়ের শরীরে, এখন এইসিজি টেস্ট করলে পজিটিভ আসতে হবে, এইসিজির লেভেল বেড়ে যাবে। কিন্তু যদি আলট্রা করা যায় তখন কি দেখা যায় যে আলটিমেটলি ইউটেরাসটা ফাঁকা। এটাই কিন্তু একটোপিক প্রেগন্যান্সিতে পজিটিভ আসার একটা অন্যতম কারণ, যে মা তো কনসিভ করেছে, বেবি ইমপ্ল্যান্টেড হয়েছে, এখন এটা ইউটেরাসে হোক বা ইউটেরাসের বাইরে হোক বডিতে তো একটা বেবি আসছে, দ্যাটস ওয়াই কিন্তু এইসিজি টেস্ট করলে পজিটিভ আসে। তো একটোপিক প্রেগন্যান্সিতে আপনাদের পরীক্ষায় যদি এমসিকিউ আসে যে একটোপিক প্রেগন্যান্সির কনফার্ম হওয়ার টেস্ট কোনটা, কখনোই কিন্তু এইসিজি টেস্ট দিবেন না, ওখানে আপনি খুঁজবেন যে কোথাও আলট্রাসোনোগ্রাফি আছে কিনা। যদি আলট্রাসোনোগ্রাফি থাকবে আর কি, এটা হচ্ছে কনফার্ম হওয়ার টেস্ট। আচ্ছা, সাইন সিমটম কি হয়, ইমপ্ল্যান্ট হলে পরে তো একটু ভেজানাল স্পটিং হবে, হালকা স্পটিং হবে, এখানেও সেম হয়, ইমিউনারি টেস্টও পজিটিভ আসে, কিন্তু মা কমপ্লেন করে যে অ্যাবডোমিনাল পেইন হয়। অনেক সময় কি বাচ্চা যে ফ্যালোপাইন টিউবে থাকে বা যে জায়গাটাতে থাকে ওটা রাপচার হয়ে যেতে পারে, রাপচার হলে অনেক বেশি ব্লিডিং হয়, মা শকে চলে যান, সিভিয়ার সাডেন শার্প একটা পেইন শুরু হয়ে যায়। আচ্ছা, আমরা একটুখানি প্রেগন্যান্সি সম্পর্কে এইটুকুই আপাতত আইডিয়া রাখি, এমসিকিউ এর জন্য এটাই এনাফ। আশা করি এখান থেকে কোনো কোশ্চেন আসলে আপনারা অ্যাডমিশন টেস্টে খুব ক্লিয়ার ভাবে দিতে পারবেন। কারো যদি এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকে একটুপি প্রেগন্যান্সি এই টপিকটুকু কাইন্ডলি একটু কমেন্টে আমাকে জানাবেন। তারপরে এবার আমরা নর্মাল প্রেগন্যান্সিতে আসি। নর্মাল প্রেগন্যান্সির কিছু সিমটম আছে। প্রেগন্যান্সি দ্যাট মিন্স কনসিভ করেছে কোনো একটা মা, এটা কিভাবে আমরা বুঝতে পারি, যখন কনসিভ করবে, করার পর যখন পিরিয়ডটা মিসড হইল, হওয়ার পরে যখন টেস্ট করা হয় তখন কি দেখা যায়, এখানেও এইসিজি পজিটিভ আসবে এবং আলট্রা করলে দেখা যাবে একটা নর্মাল ভায়াবল বেবি ইউটেরাসে দেখা যাচ্ছে।
ওকে, কমন সিমটম কি? অ্যামেনোরিয়া থাকবে, অবভিয়াসলি পিরিয়ড অফ থাকতে হবে, নশিয়া, ভমিটিং, ব্রেস্ট টেন্ডারনেস হয়, অ্যান্ড ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, ফ্যাটিক, অ্যাবডোমিনাল ইনলার্জমেন্ট। এখন এটাতে আপনাদের একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আমি অ্যাড করেছি যে অ্যামেনোরিয়ার কারণ কি? অ্যামেনোরিয়া যদি ফিজিওলজিক্যাল কোনো কারণ বলেন, মানে সুস্থ আছে কিন্তু পিরিয়ড বন্ধ, তাহলে কি হতে পারে? প্রেগনেন্সি। বাট মার কোনো প্রেগনেন্সি হিস্ট্রি নাই, তারপরেও পিরিয়ড বন্ধ, তাহলে প্রথম কারণেই মাথায় আসতে হবে আপনার পিসিওএস। পিসিওএস হলে হরমোনাল ইমব্যালেন্স হয়, ইস্ট্রোজেন প্রজেস্টেরন লেভেলে ইমব্যালেন্স হয়, দ্যাটস ওয়াই পিরিয়ড হয় না। তাহলে এটা একটু মাথায় রাখবেন যে নরমালি যদি অ্যামেনোরিয়ার কজ চাই তাহলে আপনারা পিসিওএস দিবেন। কিন্তু যদি এমন কজ দেখায় যে মা সুস্থ আছে বা ফিজিওলজিক্যাল কোনো কজ, এমসিকিউ উল্লেখ করে দিয়েছে প্রশ্নে, এটা খুব ক্লিয়ার ভাবে তুলে ধরছে যে ফিজিওলজিক্যাল কজ কি অ্যামেনোরিয়ার, তখন কিন্তু ভুলেও পিসিওএস দিবেন না। তখন আপনি খুঁজবেন যে প্রেগনেন্সির অপশনটা কোথায় আছে। তারপর আপনাদের অ্যামনিওটিক ফ্লুইড থেকে অনেক কোশ্চেন আসে, তো এটা একটু অ্যাড করেছি আমি, যে অ্যামনিওটিক ফ্লুইড 10 সপ্তাহে কেমন থাকে? 30 ml কিংবা তার বেশি, 20 সপ্তাহে 350 ml থাকবে, 36 থেকে 37 সপ্তাহে 800 থেকে 1000 ml হয়। আর অ্যামনিওটিক ফ্লুইডের টাইপস কি হতে পারে? একটা নরমাল, একটা অলিগোহাইড্রোমিয়াস, একটা পলিহাইড্রোমিয়াস। এখন অলিগোহাইড্রোমিয়াস কত ml এ বলবো? কেউ বলতে পারবেন যে কত ml এর কম অ্যামনিওটিক ফ্লুইড হলে আমরা বলবো যে পানি অনেকটা কমে গেছে, অলিগোহাইড্রোমিয়াস হয়েছে? আপনাদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে কমেন্ট সেকশনে জানান, আমরা ততক্ষণ একটু দেখে নিই। আচ্ছা, যদি 500 ml এর কম অ্যামনিওটিক ফ্লুইড হয় তাহলে অলিগো, আর যদি 2000 এর বেশি হয় তাহলে পলিহাইড্রোমিয়াস। এখন তার চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা পরিমাণ সম্পর্কে জানলাম, এখন কালার সম্পর্কে জানতে হবে। অ্যামনিওটিক ফ্লুইডের কালার কেমন হয় সেটার উপর ডিপেন্ড করে বোঝা যায় যে অনেক সময় ফিটাসের কি অবস্থা। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের পরীক্ষা অনেকবার এই প্রশ্নটা আসছে এবং আগামী পরীক্ষার জন্য হয়তো বা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে নরমাল যে অ্যামনিওটিক ফ্লুইড আছে এটার কালার কেমন হবে? এটা পেল বা স্ট্র অর ক্লিয়ার? আমি দেখেন স্লাইডে যদি একটু বোঝা যায়, আমি কালারটা একদম অ্যাড করে দিয়েছি যে ক্লিয়ার অথবা পেল স্ট্র কালারটা যেমন হয়, লাইক একটু ফ্যাকাশে, কি বলবো এটাকে, অ্যাশ কালার টাইপের। তারপরে যদি গ্রিন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, গ্রিনিশ যদি হয় তার মানে কি? মেকোনিয়াম স্টেইনড লাইকর, এন্ড দ্যাট মিন্স ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, ফিটালের হাইপোক্সিয়া ডেভেলপ করতেছে। আর যদি ইয়েলো কালার হয় তার মানে বাচ্চার কোনো হিমোলাইটিক ডিজিজ হয়েছে, সেখানে কি আরবিসি ব্রেকডাউন করতেছে, জন্ডিস বা এরকম হয়। তারপরে আরেকটা কি, রেড বা ব্লাডি হতে পারে। যদি দেখেন অ্যামনিওটিক ফ্লুইডটা একটু লালচে কিংবা একটু রক্ত আসতেছে, তার মানে কি বুঝতে হবে? এপিএস ডেভেলপ করেছে ওই মায়ের। এপিএস এ কি আসতে পারে? আপনার প্লাসেন্টার অ্যাব্রাপশন অথবা প্লাসেন্টা প্রিভিয়া বা যে কোনো ধরনের ট্রমাটিক ব্লিডিং, কোনো কারণের ইন্টারনাল ব্লিডিং হচ্ছে যেটা অ্যামনিওটিক ফ্লুইডের সঙ্গে মিশে বাহিরে আসতেছে। আর এটা কি ব্রাউন অর ডার্ক ব্রাউন হতে পারে। এটা কি ওল্ড মেকোনিয়াম অর ফিটাল ব্লাড, আগে থেকেই ফিটালের ব্লাডটা ব্রেকডাউন করেছিল, এন্ড সেটা কি রক্তটা যদি মরে যায়, আমরা কি বলি অনেক 3-4 দিন আগে রক্ত, লাইক এখনই না, ব্রাইট রেড যেটা আর কি, প্রেজেন্টে না, হয়তো আগে কোনো মেকোনিয়াম ছিল কিংবা ফিটাসের কোনো ব্লাডটা ব্রেকডাউন করতেছে, সেটা যখন আসে তখন কিন্তু অনেক সময় কি হয় যে ফিটাস অথবা ভিতরে যখন মারা যায় বা কোনো সিভিয়ার ইনফেকশন ডেভেলপ করে, তখন অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা ব্রাউন অর ডার্ক হয়ে যায়। এছাড়া মিল্কি বা ক্লাউডি কালার হতে পারে, এটা হতে পারে কি ভার্নিক্স কেজিওসার জন্য হতে পারে। এটা নরমালি টার্মের দিকে যখন যায় মা তখন ঠিক হয়ে যায়। আর এটা কি ইম্পর্টেন্ট, ফাউল স্মেলিং। ফাউল স্মেলিং যদি হয় তাহলে বুঝতে হবে কোরিও এমনিও সিনথেসিস হয়েছে। কোরিও এমনিও কোরিও অ্যামাইনোনাইটিস, এটার কারণ কি? যদি সিভিয়ার লেভেলের কোনো ইনফেকশন হয়ে থাকে, ফিটাসে যেটা এফেক্ট করেছে, পরবর্তীতে কি করে অ্যামনিওটিক ফ্লুইডের কালার চেঞ্জ করে ফেলে। এরপর এএনসির ভিজিট সম্পর্কে আমরা একটু দেখব। এএনসির ভিজিট নরমালি আমরা কয়টা সম্পর্কে জানি? একটু আমাকে কমেন্টে আপনারা জানাবেন যে নরমালি এএনসির ভিজিট কয়টা পড়েন। ডাব্লিউএইচও কিন্তু মিনিমাম 8টা ভিজিট রেকমেন্ড করেন, এটাই স্ট্যান্ডার্ড। পরীক্ষার হলে যদি এভাবে একদম ডাব্লিউএইচও উল্লেখ করে আসে যে কয়টা ভিজিট, তাহলে অবশ্যই 8টা দিবেন। আর যদি ডাব্লিউএইচওর কথা উল্লেখ না করে এবং অপশনে 8 না থাকে তাহলে 4টা দিবেন। এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড আর কি, যে ফার্স্ট উইক থেকে শুরু করা হয়, যে ফার্স্টের ভিজিটটা 12 সপ্তাহ কিংবা 12 সপ্তাহের পরে যে কোনো সময় মা যে সময় ভিজিটে আসবে সেটাই ফার্স্ট ভিজিট। তারপর সেকেন্ড ভিজিট 20 উইকে, দেন থার্ড ভিজিট 26, এইভাবে
আমরা 8 ভিজিট অবধি যাব 40 উইকে, যেটা এটা কিন্তু WHO এর মিনিমাম 8টা ভিজিটের যে কথা বলা হয়েছে, কিন্তু পরীক্ষার হলে যদি এভাবে না থাকে, WHO উল্লেখ না করে, তাহলে ওভারঅল আমরা যে বাংলাদেশের প্রেক্ষিতে বা এসব কি বলবো আর কি, ওয়েল ডেভেলপড কান্ট্রিতে যে 4টা ভিজিট মিনিমাম আমরা দেই, এরকম যদি উল্লেখ করে তাহলে 4টা দিবেন। কিন্তু যখনই আসবে WHO এর মিনিমাম কয়টা ভিজিট WHO সেট করেছে, স্ট্যান্ডার্ড ভিজিট কয়টা, তাহলে অপশনে 8 থাকলে অবশ্যই 8 দিবেন। আচ্ছা, ব্রেস্ট ফিডিং থেকে আপনাদের এই প্রশ্নটা আসছে অনেকবার যে ব্রেস্ট ফিডিং এর কমন পজিশন গুলো কি? ক্র্যাডল হোল্ড, ক্রস হোল্ড, মা হচ্ছে কোলে বাচ্চাকে নিয়ে নিতে পারে, বা এই যে ফুটবল ক্লাস টাইপের, সাইড লাইন এন্ড ক্রস ক্র্যাডল, এই পজিশন গুলো একটু দেখে রাখবেন। বিভিন্ন পজিশনে কিন্তু বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো যায়। আচ্ছা, এবার আমরা একটু দেখবো প্রেগন্যান্সিতে অনেক ড্রাগ আছে, কোনটা সেফ কোনটা সেফ না। প্রেগন্যান্সিতে সবচেয়ে কমন সেফ ড্রাগ হচ্ছে প্যারাসিটামল। এরপর অ্যান্টিবায়োটিকের মধ্যে কি আছে? পেনিসিলিন, অ্যামক্সিসিলিন, সেফালোস্পোরিন, এজিথ্রোমাইসিন সেফ, সাথে ইনসুলিন সেফ। কিন্তু ইনসুলিনের সঙ্গে আমাদের এটা একটু জানা উচিত যে ওরাল যে হাইপোগ্লাইসেমিক এজেন্ট, এটা কিন্তু আবার সেফ না। ইনসুলিন সেফ, কিন্তু ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগগুলো সেফ না, কারণ ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ যদি মা ইনটেক করে, তাহলে এটা কি করে? প্লাসেন্টা ক্রস করে বেবির ব্লাড সুগার কমে দেয়। তো দেখা যায় কি ফিটাস হাইপোগ্লাইসেমিক হতে পারে। দ্যাটস ওয়াই কিন্তু এটা একটু খেয়াল করবেন যে প্রেগনেন্ট মাকে যদি জিডিএম ডেভেলপ করে কোনো মায়ের প্রেগনেন্সি অবস্থায়, তাহলে ওই মাকে শুধুমাত্র ইনসুলিন দেওয়া হয়। তাহলে সেফ ড্রাগগুলো আমরা দেখলাম যে ওভার দ্য কাউন্টার ড্রাগের মধ্যে একটা প্যারাসিটামল আছে আর একটা ইনসুলিন। আর অ্যান্টিবায়োটিকের নামগুলো একটু ভালো করে দেখে নেবেন, এটা কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে পেনিসিলিন, অ্যামক্সিসিলিন, সেফালোস্পোরিন, এজিথ্রোমাইসিন। এখন কোন ড্রাগগুলো আমরা অ্যাভয়েড করব মায়ের ক্ষেত্রে, একদম টোটালি অ্যাভয়েড করব? মেথোট্রিক্স যেটা একটা আছে, আইসোট্রিনোইন, এছাড়া ওয়ারফারিন আছে, অ্যান্ড দেন কিছু অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের মধ্যে এসি ইনহিবিটর, এআরবি আছে, ভ্যালপ্রেট আছে, টেট্রাসাইক্লিন। এই সব ড্রাগগুলো কি প্লাসেন্টা ক্রস করে বেবিতে এফেক্ট করে। টেট্রাসাইক্লিন দিলে বাচ্চার দাঁত উঠে না, হাড় নরম হয়ে যায়। ভ্যালপ্রেট দিলে বাচ্চার হার্ট রেট কমে যায়। এসি ইনহিবিটর দিলেও সেম, এগুলো কি করে? বাচ্চার ব্লাড প্রেশার কমায় দিতে পারে, ফিটাসের মেইনলি। তাহলে প্রেগনেন্সিতে কিন্তু খুব কমন একটা প্রবলেম হচ্ছে ইউটিআই। ইউটিআই এর জন্য কোন অ্যান্টিবায়োটিকটা সেফ? আপনাদের কি কোনো আইডিয়া আছে? ইউটিআই এর জন্য সবচেয়ে কমন একটা অ্যান্টিবায়োটিক হলো নাইট্রোফুরান্টয়েন। এছাড়া সেফালেক্সিন আছে, অ্যামক্সিসিলিন আর ফসফোমাইসিন। প্রেগনেন্সিতে ইউটিআই খুবই কমন একটা প্রবলেম। এই সময়টাতে সেফালেক্সিন, অ্যামক্সিসিলিন, ফসফোমাইসিন, নাইট্রোফুরান্টয়েন, এই অ্যান্টিবায়োটিকগুলো বেশি ইউজ করা হয়। এখন মেটারনাল মর্টালিটি যে হয়, মা এত বেশি কনসিভ করার পরে মায়েরা মারা যান বা ডেলিভারি পর মারা যান, এগুলো সবচেয়ে অন্যতম একটা কারণ, সেটা হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ। এছাড়া আর কি আছে? হাইপারটেনসিভ ডিসঅর্ডার, যেমন এক্লামশিয়া, সেপসিস আছে, অবস্ট্রাক্টেড লিভার, এন্ড আনসেফ যে অ্যাবর্শন গুলো আছে, যে এই যে ইচ্ছা মতো মানুষ মেডিসিন খেয়ে, তারপর বিভিন্ন কবিরাজ গাছ হ্যান দেন ওষুধ খেয়ে যে ধরনের অ্যাবর্শন গুলো করে থাকে, এটা কি পরবর্তীতে সেপটিক অ্যাবর্শনের দিকে যায়। এছাড়া অ্যানিমিয়া একটা অন্যতম কারণ। অনেক মা কি যে হিমোগ্লোবিন কম থাকার জন্য তাদের পিপিএসটা ডেভেলপ করে বেশি, অ্যানিমিক হয়, এন্ড দেন বেবিও অসুস্থ থাকে, মারা যায় বেশি। তাহলে আপনাদের পরীক্ষা যদি এটা আসে যে ম্যাটারনাল মর্টালিটির অন্যতম কারণ কি, প্রথমেই আপনি যাবেন পিপিএস এ, তারপরে যদি পিপিএস অপশনে না পান, তাহলে আপনি এক্লামশিয়া খুঁজবেন। এক্লামশিয়া না পেলে সেপসিস। আমরা পিপিএস সম্পর্কে একটু আইডিয়া নেই। পিপিএস এর অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট। তাহলে পিপিএসটা আমরা একটু দেখে নেই। পিপিএস থেকে আপনাদের এমসিকিউ এর দুইটা বিষয় আসতে পারে, নরমালি আসেও, যে ব্লাড লস কেমন হয়। এখানে আপনাকে এই জিনিসটা দেখতে হবে যে প্রশ্নে কি উল্লেখ করে দিছে যে ভ্যাজাইনাল ডেলিভারি নাকি সি সেকশন। যদি উল্লেখ না করে, তাহলে আপনি দেখবেন যে একটা অ্যাভারেজ থাকবে যে 500 থেকে 1000, তাহলে সেটা ঠিক হবে। একটু ভালো করে দেখেন, প্রশ্নে যদি উল্লেখ না থাকে যে ভ্যাজাইনাল নাকি সি সেকশন, তাহলে 500 থেকে 1000 যেটা থাকবে সেই অপশনটা চুজ করবেন। কিন্তু প্রশ্ন যদি উল্লেখ করে দেয় যে ভ্যাজাইনাল ডেলিভারিতে পিপিএইচ এ কতটা ব্লিডিং হতে পারে,
আর সি সেকশন হলে পরে কতটা বেশি হলে পরে আমরা সেটাকে পিপিএস বলবো। তাহলে ভ্যাজাইনাল ডেলিভারিতে 500 কিংবা 500 ml এর বেশি ব্লিডিং হতে পারে, আর সি সেকশন যদি হয় তাহলে 1000 ml কিংবা 1000 ml এর বেশি ব্লিডিং হলে এটাকে আমরা পিপিএস বলবো। পিপিএস এর দুইটা বিষয়, বেবি ডেলিভারি হওয়ার পর ব্লিডিং হতে হবে, কিন্তু বেবি ডেলিভারি হওয়ার আগের ব্লিডিংকে আমরা কি বলবো? সেকেন্ড স্টেজে বেবি ডেলিভারি হয়, রাইট? সেকেন্ড স্টেজের আগ মুহূর্তে অবধি যে ব্লিডিংটা হবে সেটাকে কিন্তু আমরা পিপিএস বলবো না। আপনারা কিন্তু প্রশ্ন খুব ভালো করে পরীক্ষায় করবেন যে কি বলছে। বেবি ডেলিভারি হওয়ার পর মুহূর্ত থেকে যে ব্লিডিংটা শুরু হবে সেটাকে পিপিএস বলা হয়। বেবি ডেলিভারি হওয়ার আগে যে ব্লিডিং হবে সেটাকে আমরা বলবো এপিএস, অ্যান্টিপার্টাম হেমোরেজ। এপিএস এর দুইটা কারণ হতে পারে, অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা কিংবা প্লাসেন্টা প্রিভিয়া। তাহলে পিপিএস এর শর্ত হচ্ছে যে বেবি ডেলিভারি হওয়ার পর হইতে হবে এবং এটা এতটা বেশি ব্লিডিং হবে যে মায়ের অবস্থা খারাপ হয়ে যাবে। এর ফলে কি হবে? পালস রেট বেড়ে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে, দ্যাট মিন্স মা শকের দিকে যাবে। পিপিএস এর টাইপস হচ্ছে প্রাইমারি একটা থাকে, সেকেন্ডারি। প্রাইমারি পিপিএসটা কি? মায়ের একদম ডেলিভারি হওয়ার পর থেকে 24 ঘন্টার সময়ের মধ্যে যে ব্লিডিংটা হয় সেটাকে আমরা প্রাইমারি পিপিএস বলি। আর সেকেন্ডারি পিপিএস কি? 24 ঘন্টা সময় পার হওয়ার পর থেকে 42 দিন পর্যন্ত এই সময়ের মধ্যে যদি ব্লিডিং হয় তাহলে সেকেন্ডারি পিপিএস। এটা কিন্তু আপনারা কোনোভাবে ভুল করবেন না যে সেকেন্ডারি পিপিএস কিন্তু অনেক সময় আমরা ভাবি যে হয়তো বা 24 ঘন্টা বা 48 বা 72 ঘন্টা, ব্যাপারটা কিন্তু এরকম না। সেকেন্ডারি পিপিএস কিন্তু এই যে 24 ঘন্টার পর থেকে শুরু হলো, দ্যাট মিন্স 25 ঘন্টা থেকে শুরু করে মায়ের যে ডেলিভারি হলো একদম 42 দিন পর্যন্ত, এই লম্বা সময়ের মধ্যে যে ব্লিডিংটা হবে সেটাই পিপিএস। যদি এই ব্লিডিংটা 1000 ml এর বেশি হয় এট এ টাইম তাহলে এটাকে আমরা পিপিএস বলবো। পিপিএস এর বিভিন্ন রকম কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে ইউটেরাইন অ্যাটনি, মানে ইউটেরাসটা যদি কন্ট্রাক্ট করার ক্ষমতা না পায়, অথবা ইউটেরাসের মধ্যে যদি প্লাসেন্টার কোনো পার্ট থেকে যায় কিংবা ডেলিভারি করতে গিয়ে ট্রমা লাগে, অথবা মায়ের যদি এমন কোনো ডিজিজ থাকে যে সহজে রক্ত জমাট বাঁধে না, এরকম থাকলে, বা বেবি যদি অনেক বড় হয়, টুইন বেবি হলে, দেন অবস্ট্রাক্টেড লেবার হলে, মোট কথা আপনার ইউটেরাস এক্সস্টেড হয়ে গেছে, লম্বা সময় ধরে যখন ইউটেরাস কন্ট্রাক্ট করতে করতে ক্লান্ত হয়ে যায়, বেবি ডেলিভারি হওয়ার পর ইউটেরাস আর কন্ট্রাক্ট করতে চায় না। তো কন্ট্রাক্ট না করার ফলে কি হয়? এই যে লম্বা সময় ধরে ব্লিডিং শুরু হয়ে যায়। এছাড়া মায়ের যদি এনার্জি না থাকে, মায়ের অ্যানিমিয়া থাকলে, ম্যালনিউট্রিশন থাকলেও কিন্তু পিপিএস হয়ে থাকে। তাহলে পিপিএস এর অন্যতম একটাই যদি কারণ, একটা মাত্র সিঙ্গেল, আপনাদের তো এমসিকিউ টাইপের আসে, সিঙ্গেল একটা কারণ আসলে অ্যাটনিক ইউটেরাস বা ইউটেরাইন অ্যাটনি। দেন এটা ম্যানেজমেন্ট কি করতে হয়? এটা নরমালি ইউটেরাটনিক ড্রাগ দিতে হয়, যে ড্রাগটা কন্ট্রাকশন বাড়াবে, মাসাজ করতে হয়। এন্ড অনেক ব্লিডিং হলে কি করতে হবে? ক্যানুলা করে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। আর যদি নির্দিষ্টভাবে আমরা বলি যে অনেক সময় কি প্লাসেন্টা ভিতরে থেকে গেলে কন্ট্রোল কন্ট্রাকশন দিয়ে এবং ফান্ডাল মাসেজ দিয়ে আস্তে আস্তে প্লাসেন্টাটা বের করে আনতে হয়, এবং এটাতেও যদি ফেল হয় তাহলে ম্যানুয়ালি রিমুভ করতে হয়। তো পিপিএস কিন্তু খুবই মারাত্মক একটা মায়েদের জন্য জটিলতা। পরবর্তীতে দেখা গেল যে অনেক মা এই শুধুমাত্র অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। তো পিপিএস এর কমপ্লিকেশনটা যে অনেক বেশি ব্লাড লস হয়, এটার ফলে কি মা হাইপোভলিমিক শকে যায়। এন্ড শকে গেলে কি অলরেডি তো তার কিডনি ফেলিয়ার হবে। এন্ড অনেক সময় দেখা গেল মা বেঁচে যায়, শকে যায় না, বাট এই যে লং টাইম ধরে যে ব্লিডিং হয়, হওয়ার পর পোস্টপার্টাম ইনফেকশন হয়, এবং এই ইনফেকশনটা আরো সিভিয়ার লেভেলে গিয়ে সেপ্টিসেমিয়া ডেভেলপ করে। এই হলো গিয়ে পিপিএস এর কমপ্লিকেশন। আপনাদের ক্লাসের আসলে লেকচার এই পর্যন্তই। এতক্ষণ যারা ক্লাসে ছিলেন, যারা যারা এই লাইভ সেশনে অ্যাড হয়েছেন, বুঝতে পেরেছেন কি কি, বা কারো কোনো প্রবলেম থাকলে, কোনো কনফিউশন থাকলে কাইন্ডলি কমেন্টে জানাবেন, আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, কারো কোনো প্রবলেম যদি না থেকে থাকে, আমরা আসলে আজকে লাইভ সেশনটা এখানেই শেষ করতে যাচ্ছি। লাইভ সেশন শেষ করার আগে আপনাদের সঙ্গে আরো কিছু বিষয় শেয়ার করতে চাই, যে পোস্ট বেসিকের এই অ্যাডমিশন এক্সামটা কিন্তু খুবই কম্পিটিটিভ। খুবই কম্পিটিটিভ বলতে হাজার হাজার স্টুডেন্ট জোর দমে প্রিপারেশন নিচ্ছে। তো মধুদার পরিবার থেকে এটা আপনাদের জন্য আসলে অনেক বড় একটা অপরচুনিটি আমি বলবো, যে আমরা এটা নিয়ে এসেছি যে ফ্রি ক্লাস করে আপনারা কিছুটা উপকৃত হন।
আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের সত্যিই মনে হয় যে উপকৃত হচ্ছেন বা কাজে দিবে, তাহলে আপনারা পেইড ব্যাচে ভর্তি হতে পারেন। আর ভালোভাবে পড়াশোনা করেন, অনেক পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো ঘাটতি রাখা যাবে না। মধুদা পরিবার সবসময় আপনাদের সঙ্গে আছে। আপনাদের পড়াশোনা বিষয়ে কোনো হেল্প লাগলে প্লিজ এই লাইভের নিচে কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়ে আপনার কোথায় সমস্যা হচ্ছে। আমি আপনাদের গাইনিং এবং অক্সপার্টটা দেখবো। বাকি অন্যান্য রিসোর্স পার্সনরা আছে, যে কোনো বিষয় টেকনিক্যাল অর নন টেকনিক্যাল জেনারেল যে সাবজেক্টগুলো আছে সকল বিষয়ে সাপোর্ট দেওয়ার জন্য মধুদার পরিবার সারাক্ষণ আপনাদের সঙ্গে আছে। আজকে লাইভ সেশনে সবাইকে থাকার জন্য ধন্যবাদ। আজকে ক্লাসটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।